আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞানের ঋণ সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে, উক্ত লেনদেনের জাবেদা কিভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঋণ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে আমরা জানি যে আমরা অনেক সময় ঋণ গ্রহণ করি, আবার সেই ঋণ পরিশোধ করি। তাহলে ঋণ গ্রহণ এবং পরিশোধ সংক্রান্ত লেনদেন সমূহের জাবেদার নিয়ম যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই এই যে আমি এখানে নিয়ম উপস্থাপন করলাম। ঋণ গ্রহণ করা হলে জাবেদা হচ্ছে আমাদের এই যে নগদান হিসাব ডেবিট বা ব্যাংক হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। আমরা যদি ঋণ নগদে গ্রহণ করি তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। আর যদি ঋণ আমরা চেক মারফত গ্রহণ করি বা ঋণ নিয়ে ব্যাংকে জমা রাখি তাহলে জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। আর ঋণের অর্থ যদি পরিশোধ করি তাহলে তো আমাদের ঋণের পরিমাণ কমে যাবে, তাই না? এই ক্ষেত্রে যেমন প্রথমে আমরা জাবেদা করলাম নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা বৃদ্ধি পাবে, নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। অপরদিকে ঋণ হিসাব কেন ক্রেডিট করেছি? ঋণ হিসাব দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য ঋণ গ্রহণ করা হলে ঋণ বৃদ্ধি পায়, সেজন্য ঋণ হিসাব ক্রেডিট হবে। আর ঋণ পরিশোধ করার সময় ঋণের পরিমাণ কমে যাবে, ঋণের পরিমাণ কি হবে? কমে যাবে। তো ঋণটা তো দায় কমে গেলে ডেবিট হবে, সেজন্য আমরা জাবেদা করব ঋণ হিসাব ডেবিট আর নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ আমি যদি নগদে ঋণ পরিশোধ করি তাহলে ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি চেক মারফত ঋণ পরিশোধ করি তাহলে জাবেদা হবে ঋণ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা যদি ঋণ গ্রহণ করি তাহলে ঋণ হিসাব ক্রেডিট হবে, আর আমরা যদি ঋণ পরিশোধ করি তাহলে তো দায় কমে যাবে, সেজন্য ঋণ পরিশোধ করলে ঋণ হিসাব ডেবিট হবে। তো এই নিয়মটি আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে, একটি একটি করে উদাহরণের মাধ্যমে বিষয়টি যদি আরো ভালো মতো জানার চেষ্টা করি তাহলে লক্ষ্য করি প্রথম লেনদেন ঋণ সংক্রান্ত 2019 মার্চ 1 তারিখে বলেছে নাজিয়ার নিকট হতে ঋণ গ্রহণ 40,000 টাকা। তো আমরা ঋণ গ্রহণ করেছি কার কাছ থেকে? নাজিয়া একজন ব্যক্তি, তার কাছ থেকে। তাহলে আমরা জাবেদা করব ঋণ গ্রহণ করেছি, এখানে নগদে কি বাকিতে নগদে কি চেকের মাধ্যমে কিছু বলা নেই, তাহলে আমাদের নগদে মনে করে আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট এই 40,000 টাকা, এবং ঋণটা কার কাছ থেকে নিচ্ছি? নাজিয়ার কাছ থেকে। তাহলে অনেকে হয়তো লিখবে নাজিয়া হিসাব ক্রেডিট, আসলে তা হবে না, ঋণ হিসাব ক্রেডিট হবে, ঋণ হিসাব ক্রেডিট হবে। টাকা লিখবো টাকার ঘরে, তবে ব্যাখ্যায় অবশ্য যার কাছ থেকে নিচ্ছি তার নামটা লিখে রাখবো। যেমন ব্যাখ্যায় লিখবো এই যে নাজিয়ার নিকট হতে ঋণ নেওয়া হলো, কিন্তু জাবেদার মধ্যে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে সেই জন্য ডেবিট। অপরদিকে ঋণ বৃদ্ধি পাবে, ঋণটা হচ্ছে দায়, বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য ঋণ হিসাব ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলেছে 10% প্রদেয় নোটে স্বাক্ষর করে কম্পিউটার ক্রয় 40,000 টাকা। তাহলে আমরা প্রদেয় নোটে স্বাক্ষর করে কম্পিউটার ক্রয় করেছি মানে কি? ঋণ নিয়ে কম্পিউটার কিনেছি, এই ধরনের বোঝায়। অর্থাৎ কম্পিউটার কিনে আমরা নোটে স্বাক্ষর করেছি, সেটি অনেকটা বিশেষ করে এই প্রদেয় বিল এর মতো, যেটি ঋণ হিসেবে গণ্য হবে বা ঋণের মতো। সেজন্য আমরা জাবেদা করব কম্পিউটারটা তো অফিস সরঞ্জামের মধ্যে পড়বে, আমরা জানি কম্পিউটার, টাইপরাইটার, ফটোকপিয়ার মেশিন, এইগুলি সব অফিস সরঞ্জামের মধ্যে পড়বে। সেজন্য আমরা জাবেদা করব অফিস সরঞ্জাম ডেবিট, কারণ অফিস সরঞ্জাম সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট হয় 40,000 টাকা, এবং এই প্রদেয় নোট দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, সেজন্য প্রদেয় নোট হিসাব ক্রেডিট। এখানে 10% লিখলে আরো উত্তম হয়, এই 40,000 টাকা। ব্যাখ্যা লিখব 10% প্রদেয় নোটে স্বাক্ষর করে কম্পিউটার ক্রয়।
পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলছে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো ৮০,০০০ টাকা। তো ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো, এই লেনদেনটি শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে। আমি একজন কলেজের শিক্ষক, কলেজে পড়ানোর সময় যখন এই প্রশ্নটা শিক্ষার্থীদের করি তখন শিক্ষার্থীরা বলে, স্যার এটা তো হবে ঋণ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, এটা অনেকে বলে। আসলে কিন্তু ঋণ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট হবে না। তাহলে কি হবে? ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো এর অর্থ বোঝায় নিজের টাকা নাই, ঋণের টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে জাবেদা কি হবে, তাই না? ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো আর ঋণ গ্রহণ করা হলো এক কথা। তাহলে আমরা ঋণ গ্রহণ করা হলে কি জাবেদা করি? নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। সেই জাবেদা এখানে হবে নগদান হিসাব ডেবিট ৮০,০০০ টাকা, ঋণ হিসাব ক্রেডিট ৮০,০০০ টাকা। এখন তোমাদের মনে হতে পারে, স্যার আমরা তো যা নিয়ে ব্যবসা শুরু করি সেটা মূলধন হিসেবে গণ্য হয়, তাহলে এখানে মূলধন হিসাব ক্রেডিট হবে না? না, ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলে ঋণ বৃদ্ধি পাবে একদিকে, দায় বৃদ্ধি পাবে ঋণ, আর একদিকে নগদ টাকা বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে মূলধন নাই, মূলধন হচ্ছে মালিকের নিজের টাকা। তাহলে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে সেক্ষেত্রে তো মালিকের নিজের টাকা থাকে না, তাহলে মূলধন কোথায় পাবে? সেজন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখবো, ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক হতে ৯% সুদে ঋণ গ্রহণ। তো ব্যাংক হতে আমরা ৯% সুদে ঋণ গ্রহণ করেছি, তো সেক্ষেত্রে তো আমার নগদ টাকা বৃদ্ধি পাবে, তাই না? তো নগদান হিসাব ডেবিট, আর এই ঋণের টাকাটা যদি ব্যাংকে জমা রাখি তাহলে ব্যাংক হিসাব ডেবিট ৩০,০০০ টাকা। তবে আমরা এখানে নগদান হিসাব ডেবিটই লিখবো। আর কেউ যদি ব্যাংক হিসাব ডেবিট লেখে, সেক্ষেত্রে যদি বলা হয় ব্যাংক হতে ঋণ গ্রহণ করে ব্যাংকে সংরক্ষণ করা হলো, সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট হবে। তবে নগদান হিসাব ডেবিট করা উত্তম। অপরদিকে ঋণ গ্রহণ করলে তো আমাদের ঋণ দায় বৃদ্ধি পাবে, সেজন্য ঋণ হিসাব ক্রেডিট, ৯% ঋণ হিসাব ক্রেডিট, এই ৩০,০০০ টাকা লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকের মনে হতে পারে যে ৯% আমরা এই ৩০,০০০ টাকার উপর ৯% কেটে কোনো টাকা হিসেব করব না। না, এই মুহূর্তে আমরা যখন লেনদেন লিপিবদ্ধ করব জাবেদায় প্রথমে, তখন এই ৯% হিসেব করার প্রয়োজন নাই। কিন্তু আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে সমন্বয়ের সমাধান করব, তখন অবশ্য এই ৯% হারে হিসেব করে কত টাকা ঋণের সুদ হয় সেটি নির্ণয় করতে হবে। ব্যাখ্যা লিখব, ব্যাংক হতে ৯% সুদে ঋণ গ্রহণ। পরের লেনদেনটি লক্ষ্য করি, জমি বন্ধক রেখে ব্যাংক হতে ঋণ গ্রহণ ৬০,০০০ টাকা। তো জমি বন্ধক রেখে যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয় তাহলে তো নগদ টাকা বৃদ্ধি পাবে, তাই না? সেজন্য আমাদের ঋণ গ্রহণ করা হলে সাধারণত নগদ টাকা বৃদ্ধি পায়, তাই নগদান হিসাব ডেবিট করব। আর এই টাকাটা যদি ব্যাংকে জমা রাখি তাহলে ব্যাংক হিসাব ডেবিট করব। তবে নগদান হিসাব ডেবিট করাই উত্তম। টাকা লিখব ৬০,০০০ টাকা। আর জমি বন্ধক রেখে আমরা যে ঋণ গ্রহণ করি এটার আরেক নাম হচ্ছে বন্ধকি ঋণ, যাকে মর্টগেজ বলা হয়। সেজন্য আমরা এই বন্ধকি ঋণ হিসাব ক্রেডিট করব এই ৬০,০০০ টাকা। তাহলে আমরা কি জাবেদা করব? নগদান হিসাব ডেবিট, বন্ধকি ঋণ হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব, জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক হতে জমাতিরিক্ত ঋণ গ্রহণ। তো জমাতিরিক্ত ঋণ বলতে বোঝায় আমরা অনেক সময় এই ব্যাংকে যা অর্থ জমা থাকে তার চেয়ে অতিরিক্ত অর্থ উত্তোলন করার সুযোগ পাই, যাকে জমাতিরিক্ত হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তো ব্যাংক জমাতিরিক্তটা হচ্ছে দায়, যেটি এক ধরনের চলতি দায়। তো এই ক্ষেত্রে আমরা কি জাবেদা করবো, তাই না? তো ঋণ গ্রহণ করা হলে তো নগদ টাকা বৃদ্ধি পাবে, তাই আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট এই ৩০,০০০ টাকা। আর ব্যাংক জমাতিরিক্তটা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য ব্যাংক জমাতিরিক্ত হিসাব ক্রেডিট করব এই ৩০,০০০ টাকা।
তো ব্যাংক জমাতিরিক্ত সম্পর্কে আরেকটি বিষয় বলি। অনেক সময় শিক্ষার্থীরা অনেক সময় প্রশ্ন করে থাকে যে ব্যাংকে আমার যে টাকা জমা আছে তার চেয়ে উত্তোলন করাকে ব্যাংক জমাতিরিক্ত বলে। ভালো কথা, কিন্তু আমাকে কি ব্যাংক যা টাকা জমা আছে তার চেয়ে উত্তোলন করার সুযোগ দিবে? হ্যাঁ, দিবে। চলতি হিসাব এর বিপরীতে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ দিয়ে থাকে। সেজন্য আমরা নগদান হিসাব ডেবিট করব, ব্যাংক জমাতিরিক্ত হিসাব ক্রেডিট করব। ব্যাংক জমাতিরিক্ত বলতে বোঝায় ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, যেটি দায় হিসেবে গণ্য হবে। ব্যাখ্যায় লিখব ব্যাংক হতে জমাতিরিক্ত ঋণ গ্রহণ। পরের লেনদেনটি লক্ষ্য করি। 10% প্রদেয় নোটে স্বাক্ষর করে ঋণ গ্রহণ 20,000 টাকা। তো 10% প্রদেয় নোটে স্বাক্ষর করে যদি আমরা ঋণ গ্রহণ করি তাহলে তো নগদ টাকা বৃদ্ধি পাবে, তাই না? সেজন্য আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট এই 20,000 টাকা। আর এই ঋণটা নেওয়ার সময় আমরা প্রদেয় বিলে স্বাক্ষর করে নিচ্ছি, যেটির নাম প্রদেয় নোট, যেটি দায় হিসেবে গণ্য হবে। এটিও এক ধরনের ঋণ। সেজন্য আমরা প্রদেয় নোট হিসাব ডেবিট ক্রেডিট করব, কেননা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তবে এখানে 10% প্রদেয় নোট লেখা উত্তম। এই 20,000 টাকায় লিখব। অর্থাৎ নগদে ঋণ গ্রহণ করলে আমরা কি জাবেদা করতাম? নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। কিন্তু এখানে ঋণের নামটা হবে প্রদেয় নোট হিসাব, কারণ আমরা একটি নোটে স্বাক্ষর করে ঋণ গ্রহণ করছি, যেটি প্রদেয় নোট হিসেবে গণ্য হবে। এবং প্রদেয় নোট হচ্ছে দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ব্যাখ্যা লিখব 10% প্রদেয় নোটে স্বাক্ষর করে ঋণ গ্রহণ। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। আরমানকে প্রদত্ত ঋণ 10,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু প্রদত্ত ঋণ আবার সম্পদ। ঋণ যদি আমরা গ্রহণ করি তাহলে সেটি যেমন দায় হিসেবে গণ্য হয়, আমরা যদি কাউকে ঋণ প্রদান করি তাহলে সেটি সম্পদ হিসেবে গণ্য হয়। সেজন্য আমরা জাবেদা করব প্রদত্ত ঋণ হিসাব ডেবিট এই 10,000 টাকা, বা বিনিয়োগ হিসাবেও ডেবিট করতে পারতাম। আর নগদান হিসাব ক্রেডিট, প্রদত্ত হয়েছে, নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট এই 10,000 টাকা। অর্থাৎ ঋণ যদি আমরা প্রদান করি মানে কি? আমরা ঋণ দিচ্ছি, পরবর্তীতে ওই টাকা আমি ফেরত পাবো, তাহলে সেটি সম্পদ হিসেবে গণ্য হয়। এখানে আমরা সেই সম্পত্তির নাম হবে প্রদত্ত ঋণ হিসাব। ব্যাখ্যা লিখব আরমানকে ঋণ প্রদান করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো 20,000 টাকা। এটার জন্য জাবেদা দুই ধরনের হয়। আমরা জাবেদা করতে পারি ব্যাংক জমাতিরিক্ত হিসাব ডেবিট এই 20,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। আবার আমরা জাবেদা করতে পারি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এই ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে যে ব্যাংক জমাতিরিক্ত গ্রহণ করেছিলাম সেখানে কিন্তু জাবেদা করেছিলাম নগদান ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট। তাহলে ব্যাংক জমাতিরিক্ত নামে একটি দায় সৃষ্টি হয়েছিল। আজকে যদি আমরা সেই ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করি তাহলে আমরা ব্যাংক জমাতিরিক্ত ডেবিট করব, অর্থাৎ দায় কমে যাবে। সেজন্য ব্যাংক জমাতিরিক্ত ডেবিট করা যায়, অথবা ব্যাংক হিসাবে ডেবিট করা যায়। তবে ব্যাংক জমাতিরিক্ত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করা উত্তম হবে। ব্যাখ্যা লিখব ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো। তবে অনেক বইতে তোমরা এই জাবেদাটা দেখবে লেখা আছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার কোন কোন বইতে আছে ব্যাংক জমাতিরিক্ত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দুটি সঠিক। পরের লেনদেনটি লক্ষ্য করি। নগদে ঋণ পরিশোধ করা হলো। তো ঋণের টাকা আমরা যদি নগদে পরিশোধ করি তাহলে ঋণ দায় কমে যাবে। ঋণ যেহেতু দায় কমে গেলে ডেবিট হবে, সেজন্য আমরা জাবেদা করব ঋণ হিসাব ডেবিট এই 40,000 টাকা। আর নগদে পরিশোধ করলে তো নগদ টাকাও কমে যাবে, নগদ টাকা সম্পদ, কমে গেলে ক্রেডিট। সেজন্য নগদান হিসাব ক্রেডিট। টাকা লিখবো এই 40,000 টাকা। ব্যাখ্যা লিখবো নগদে ঋণ পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। চেক দ্বারা বা ব্যাংক কর্তৃক ঋণ পরিশোধ।
বা ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ, এরকম কথা যদি বলা থাকে তখন আমরা কি যাবে করব? তাহলে তো এখানে ঋণ কমে যাবে, তাই না? ঋণ দায় কমে গেলে ডেবিট, অর্থাৎ ঋণ পরিশোধ করলে ঋণ হিসাব ডেবিট হবে, ঋণ হিসাব ডেবিট হবে। আর আমরা যেহেতু চেক দ্বারা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করছি সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, টাকা হবে 20,000 টাকা। ব্যাখ্যা লিখব, চেক দ্বারা ঋণ পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, নাজিয়ার ঋণ 500 টাকা সুদ সহ পরিশোধ করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাজিয়ার কাছ থেকে আমরা যে ঋণ নিয়েছিলাম সেটা 500 টাকা সুদ সহ পরিশোধ করব। তাহলে আমরা পূর্বে 1 তারিখে, এই যে আমি নিচে লিখে রেখেছি লেনদেনটা, 1 তারিখে আমরা ঋণ গ্রহণ করেছিলাম। 1 তারিখের লেনদেনটি ছিল নাজিয়ার নিকট হতে ঋণ গ্রহণ 40,000 টাকা। তাহলে আমরা এখন 40,000 টাকাও দিব, 500 টাকাও দিব, মোট 40,500 টাকা দিব, এই 500 টাকা সুদ সহ। তাহলে কি জাবেদা করব? ঋণ কত টাকা? 40। জাবেদা করব ঋণ পরিশোধ হবে 40,000 টাকা, যেহেতু ঋণ পরিশোধ করব সেজন্য ঋণ হিসাব ডেবিট, এই 40,000 টাকা ডেবিট দিকে লিখব। আর ঋণের সুদ 500 টাকা অতিরিক্ত দিব, সেটাও কিন্তু খরচ হিসেবে গণ্য হবে। ঋণের সুদ খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য আমরা ঋণের সুদ হিসাব ডেবিট করব এই 500 টাকা। ঋণ এবং ঋণের সুদ দুইটাই কিন্তু আমরা নগদে পরিশোধ করছি, সেজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। দুইটা যোগ করে 40,500 টাকা। ব্যাখ্যা লিখতে পারি, নাজিয়ার ঋণ সুদ সহ পরিশোধ করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বন্ধকি ঋণ পরিশোধ করা হলো 20,000 টাকা। আমরা বন্ধকি ঋণ গ্রহণ করেছিলাম, তখন জাবেদা করেছিলাম নগদান ডেবিট, বন্ধকি ঋণ ক্রেডিট। আর আজকে আমরা যদি পরিশোধ করি তাহলে জাবেদা করব, পরিশোধ করলে নগদ টাকা কমে যাবে, তো নগদান হিসাব ক্রেডিট হবে। আর বন্ধকি ঋণ দায় কমে গেলে ডেবিট, সেজন্য আমরা জাবেদা করব বন্ধকি ঋণ হিসাব ডেবিট 20,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট এই 20,000 টাকা, কারণ পরিশোধ করলে নগদ টাকা কমে যায়, নগদান হিসাব ক্রেডিট। আর বন্ধকি ঋণ হচ্ছে দায়, দায় যদি পরিশোধ করি দায় কমবে, দায় কমলে ডেবিট হয়, সেজন্য বন্ধকি ঋণ হিসাব ডেবিট। ব্যাখ্যায় লিখব, বন্ধকি ঋণ পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক ঋণের সুদ পরিশোধ। তাহলে ব্যাংক যদি ঋণের সুদ পরিশোধ করে তাহলে ব্যাংকে জমা কমে যাবে আমার, সেজন্য জাবেদা হবে ঋণের সুদ, যেহেতু ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য জাবেদা করব ঋণের সুদ হিসাব ডেবিট বা ঋণের সুদ খরচ হিসাব ডেবিট 1,000 টাকা। এবং ব্যাংক পরিশোধ করেছে, তাহলে আমার ব্যাংক জমা কমে গেছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট এই 10,000 টাকা। ব্যাখ্যা লিখব, ব্যাংক কর্তৃক ঋণের সুদ পরিশোধ। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ঋণের উপর সুদ ধার্য করা হলো 1,000 টাকা। তাহলে ঋণের সুদ যদি ধার্য করা হয় তাহলে দুইটা পক্ষ, একটি হচ্ছে ঋণের সুদ, আরেকটি হচ্ছে ঋণ, অর্থাৎ ঋণের সুদ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সেজন্য আমরা জাবেদা করব ঋণের সুদ হিসাব ডেবিট বা ঋণের সুদ খরচ হিসাব ডেবিট 1,000 টাকা। অপরদিকে ঋণের সুদ ধার্য করার ফলে ঋণ বৃদ্ধি পাবে, সেজন্য ঋণ হিসাব ক্রেডিট এই 1,000 টাকা। ব্যাখ্যা লিখব, ঋণের সুদ ধার্য করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক জমাতিরিক্ত ঋণের উপর সুদ ধার্য করা হলো 500 টাকা। এই ক্ষেত্রেও আমরা জাবেদা করব ব্যাংক জমাতিরিক্ত সুদ বা ঋণের সুদ খরচ হিসাব ডেবিট করতে পারি, লিখব সুদ খরচ হিসাব ডেবিট এই 500 টাকা। আর ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্যের ফলে ব্যাংকে আমার টাকা কমে যাবে, ব্যাংক জমা কমে যাবে, তো ব্যাংক জমা কমলে ক্রেডিট, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে বা ব্যাংক জমাতিরিক্ত হিসাব ক্রেডিট হবে। এখানে ব্যাংক হিসাব ক্রেডিট করলেও হবে, ব্যাংক জমাতিরিক্ত হিসাব ক্রেডিট করলেও হবে এই 500 টাকা।
ব্যাখ্যা লিখবো ব্যাংক জমাতিরিক্ত ঋণের উপর সুদ ধার্য করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দেনাদার এবং পাওনাদার সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে, উক্ত লেনদেন এর জাবেদা কিভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।